2026 সালের শুরুটা হয়েছিল এক ভয়ঙ্কর খবর দিয়ে। একটি দেশ অন্য একটি দেশে আক্রমণ করে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়েছে। জানুয়ারি মাসের সেই উত্তাপ থামতে না থামতেই আমরা দেখলাম ইরানে আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলা। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পুরো বিশ্ব একটি বিষয় নিয়ে চরম উৎকণ্ঠায় পড়ে গেল, আর সেটি হল তেল। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমোজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রতিদিন প্রায় ২০ থেকে ২১ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পার হয়, যা বিশ্ব তেল উৎপাদনের প্রায় ৩০%। এর ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বে এক ব্যাপক প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের দেশে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক ছিল না, বাসের টিকিটের দাম বেড়ে গিয়েছিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর সরাসরি প্রভাব পড়েছিল। এই ঘটনা নতুন কিছু নয়, আমরা বারবার ইতিহাসের পাতায় এই চিত্রটি ফিরে আসতে দেখেছি। কিন্তু কেন তেল আমাদের জীবনের ওপর এত বিশাল প্রভাব ফেলে এবং কিভাবে এই একটি পণ্য পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে, তা বোঝা আজ আমাদের জন্য জরুরি। মানুষের টিকে থাকার জন্য যেমন পানির প্রয়োজন, আধুনিক সভ্যতার টিকে থাকার জন্য তেমনি তেলের প্রয়োজন। শিল্পায়ন শুরুর পর থেকেই বিশ্ব তেলের গুরুত্ব বুঝতে শুরু করে। ১৯০০ সালের আগে পর্যন্ত তেলের জন্য উন্নত বিশ্ব মূলত তিমির ওপর নির্ভরশীল ছিল। তিমি শিকার সে সময় ছিল বিশ্বের অন্যতম বড় ব্যবসা। একটি তিমি থেকে প্রায় ৭০ থেকে ৮০ গ্যালন তেল পাওয়া যেত। জাস্ট তেলের প্রয়োজনে সে সময় প্রায় ২৯ লক্ষ তিমি শিকার করা হয়েছিল। বর্তমানে বিশ্বে তিমির সংখ্যা মাত্র ১৫ লক্ষের মতো, যা থেকে বোঝা যায় কী পরিমাণ তিমি আমরা জ্বালানির জন্য ধ্বংস করেছি। কিন্তু তিমি শিকার ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ, তাই ইউরোপ একটি বিকল্পের সন্ধানে ছিল। তখনই জানা যায় যে ইরান এবং মিশরে মাটি ও পাথর থেকে প্রাকৃতিকভাবে তেল বেরিয়ে আসে। ১৮৯২ সালে ফরাসি বিজ্ঞানী জ্যাকুয়েস দি মর্গানের একটি রিপোর্ট ইউরোপীয় ব্যবসায়ীদের নজরে আসে এবং ১৯০১ সালে পারস্যের তৎকালীন রাজা মুজাফফর আল-দিন শাহ আধুনিক তেল শিল্পের জন্য ড্রিলিং করার অনুমতি দেন। এভাবেই তেলের আধুনিক যাত্রা শুরু হয়। তেল যে শুধু একটি জ্বালানি নয়, বরং বিশ্ব শাসনের একটি বড় অস্ত্র, তা দীর্ঘ সময় পর্যন্ত অনেকে বুঝতে পারেনি। ৭০-এর দশকের আগ পর্যন্ত বিশ্বের সব মুদ্রা স্বর্ণের বিপরীতে পরিমাপ করা হতো। কিন্তু ১৯৭০ সালে আমেরিকা লক্ষ্য করে যে তাদের স্বর্ণের রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তখন আমেরিকা ঘোষণা দেয় যে এখন থেকে ডলার হবে একটি ফিয়াট কারেন্সি বা বিশ্বাস নির্ভর মুদ্রা। ভিয়েতনাম যুদ্ধের পর ডলারের মান যখন সংকটে পড়ে, তখন আমেরিকা তাদের অর্থনীতি বাঁচাতে সৌদির সাথে একটি ঐতিহাসিক চুক্তি করে, যা পেট্রো ডলার ডিল নামে পরিচিত। এই চুক্তির আওতায় আমেরিকা সৌদি আরবকে সামরিক সুরক্ষা দেবে, বিনিময়ে সৌদি আরব তাদের তেল বিক্রির লেনদেন শুধুমাত্র ডলারে করবে। ১৯৭৫ সালের মধ্যে ওপেক দেশগুলো এই ব্যবস্থার আওতায় চলে আসে। এর ফলে সারা বিশ্বকে তেল কেনার জন্য পকেটে ডলার রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। এই একটি সিদ্ধান্ত আমেরিকার হাতে এমন ক্ষমতা এনে দেয় যে তারা কোনো দেশ আক্রমণ না করেও শুধু স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে সেই দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। ইরান যখন আমেরিকা থেকে দূরে সরে গেল, তখন তাদের তেলের বাজারে ডলারের লেনদেন বন্ধ করে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পর্যস্ত করা হয়েছিল। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিকে তেলের স্পর্শ রয়েছে। আপনি বাজার থেকে যে সবজি কিনছেন তা ট্রাকে করে বাজারে আনতে ডিজেল পোড়াতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে রান্নার চুলা, সবখানেই তেলের কোনো না কোনো ভূমিকা রয়েছে। তাই তেলের দাম বাড়লে সরাসরি প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। যে দেশ তেল নিয়ন্ত্রণ করবে সে পুরো বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করবে। ১৯৭৩ সালে সিরিয়া ও মিশর যখন ইসরায়েলকে আক্রমণ করে এবং আমেরিকা ইসরায়েলকে সহায়তা দেয়, তখন আরব দেশগুলো তেলের শিপমেন্ট বন্ধ করে দিয়েছিল। মাত্র ২ দিনে আমেরিকায় তেলের দাম ৪০% বেড়ে যায় এবং পুরো ইউরোপ ও এশিয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আমেরিকা তখন বুঝতে পারে বিশ্ব ক্ষমতার চাবিকাঠি তেলের সরবরাহের মধ্যে লুকিয়ে আছে। বিশ্বের প্রধান প্রধান তেলের রুটগুলো যেমন হরমোজ প্রণালী, বাব আল মান্দাব, মালাক্কা স্ট্রেট এবং সুয়েজ খাল, এই পথগুলোর আশেপাশে থাকা দেশগুলোর সাথে আমেরিকা সব সময় সখ্যতা বজায় রাখার চেষ্টা করে। যে নেতা এই পেট্রো ডলার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে, তাকে করুণ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। ২০০০ সালে সাদ্দাম হোসেন যখন ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইউরোতে তেল বিক্রি করবেন, ৩ বছরের মধ্যে তার পতন ঘটে।
2011 সালে মুয়াম্মার গাদ্দাফি যখন আফ্রিকান গোল্ড ব্যাকড কারেন্সিতে তেল বেচতে চাইলেন, তখন লিবিয়ায় আরব বসন্ত শুরু হয় এবং ন্যাটোর হস্তক্ষেপ ঘটে। অতি সম্প্রতি ভেনেজুয়েলা যখন ইউয়ান বা ইউরোতে তেল বিক্রির পরিকল্পনা করছিল, তখন তাদের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের খনির মালিক হওয়া সত্ত্বেও আজ তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এর মূল কারণ হল পেট্রোডলারের আধিপত্য বজায় রাখার বিশ্ব রাজনীতি। অবশ্য এই আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া এবং চীন তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরির চেষ্টা করছে। ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের বাইরে লেনদেনের জন্য কাজ করছে। এর জবাবে আমেরিকা তাদের প্রভাব বজায় রাখতে নতুন নতুন ডকট্রিন বা নীতি নিয়ে আসছে। কানাডার মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর ওপরও আমেরিকা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বাস্তবতা হল, যার হাতে তেলের নিয়ন্ত্রণ থাকবে সেই আপনার বাজারের দাম ঠিক করবে। আপনার বাজার যে নিয়ন্ত্রণ করবে সে মূলত আপনার জীবন ও দেশ নিয়ন্ত্রণ করবে। আমাদের দেশের বাজারে জিনিসের যে চড়া দাম, তার পেছনে এই বৈশ্বিক ভূ-রাজনীতি অনেকাংশে দায়ী। তবে এর পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিও কম নয়। অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকলেও দেশের ভেতর কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়। তেল আজ আমাদের সভ্যতার মেরুদণ্ড। গত ৬০-৭০ বছরে এই নির্ভরতা বহু গুণ বেড়েছে। তবে যতদিন না পর্যন্ত আমরা রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে পুরোপুরি ঝুঁকতে পারব, ততদিন এই পরাধীনতা কাটবে না। ইউরোপের দেশগুলো ১৯৭০-এর দশকের সংকটের পর থেকেই নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের দেশে এখন সৌরশক্তি বা বায়ুশক্তির ব্যবহার অনেক বেশি। আমাদের দেশেও সৌরবিদ্যুৎ নিয়ে কাজ হচ্ছে, তবে তার কার্যকরিতা নিয়ে প্রশ্ন রয়েছে। আধুনিক বিশ্বে তেল শুধু একটি খনিজ সম্পদ নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার। তেলের ওপর এই অতি নির্ভরতা বিশ্বের বড় শক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে এবং সাধারণ মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। পরিশেষে তেলের ইতিহাস আমাদের এটাই শেখায় যে যতদিন না পর্যন্ত আমরা জ্বালানির সার্বভৌমত্ব অর্জন করতে পারব, ততদিন কোনো জাতির পক্ষেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।